আপনারা কি আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? একটু জানান আমাকে। জি স্যার। আচ্ছা, ফাইন। তাহলে এর আগের দিন আমরা আসলে যেখানে শেষ করেছিলাম, আজকে আমরা এখান থেকে শুরু করবো। আমরা এখানে দেখলাম যে এগুলা পড়েছিলাম আমরা। এখানে কিছু কথাবার্তা বলা আছে, জাস্ট থিওরি একটু পড়ে নিলে হবে আপনাদের, যে পার্ট আসলে কি, একটা ম্যানেজার টুল হিসেবে কাজ করে, একটা ডিরেকশন হিসেবে কাজ করে, প্রোফাইল হিসেবে কাজ করে, একটা টেকনিক, একটা মেথড, একটা অ্যাপ্রোচ, একটা কমিউনিকেশন ফ্যাসিলিটি। এগুলো জাস্ট একটু পড়ে নিলে হবে। এগুলো আমাদের এত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট হলো এখান থেকে, যে আজকের ক্লাসটা আসলে আমাদের একটু ইম্পর্টেন্ট অন্য ক্লাসগুলোর তুলনায়, কারণ আজকের ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ দেখবো, এবং এই ম্যাথগুলো কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। সো ধরেন এখানে আমাদের ফার্স্ট অফ অল এখানে আছে এখানে টাইম এস্টিমেট। সো আমরা যখন পার্ট নেটওয়ার্ক পড়তেছিলাম, নেটওয়ার্ক ডায়াগ্রাম পড়তেছিলাম, সো এখানে আমরা আসলে টাইমটা আসলে কিভাবে এস্টিমেট করি। এখানে আমরা তিন প্রকারের টাইম এস্টিমেট করি। একটা হলো অপটিমিস্টিক টাইম, একটা হলো পেসিমিস্টিক টাইম, একটা হলো মোস্ট লাইকলি টাইম। সো এই জিনিসগুলো আসলে কি, এগুলো একটু আমরা এখন দেখবো। ও ফার্স্ট অফ আমরা দেখি অপটিমিস্টিক টাইমটা আসলে কি। অপটিমিস্টিক এই কথাটা বাংলা যদি করি, বাংলা নাম হলো আশাবাদী। সো আমরা আসলে আশাবাদী হই, যদি এটা প্রজেক্ট করছি, আমি অনেক বেশি আশাবাদী হই, অনেক বেশি অপটিমিস্টিক হই, তাহলে আমরা যদি মনে করি যে এখানে কোনো সমস্যা হবে না, কোনো একদম স্মুথলি কাজটা করতে পারবো, কোনো আমার ডিলে হবে না, কোনো যত রকম সমস্যা হতে পারে কিছুই এখানে হবে না, তাহলে আমি যত তাড়াতাড়ি কাজ আছে যত আগে শেষ করতে পারবো, যতক্ষণ সময় লাগবে, ওইটাকে বলি আমরা অপটিমিস্টিক টাইম। এটাকে প্রকাশ করি টিও দ্বারা। আমরা কি বুঝছি জিনিসটা? অপটিমিস্টিক টাইম জিনিসটা কি, সবাই কি বুঝতে পারছি? একজন একটু প্লিজ রেসপন্স করেন। জি। ফাইন, মানে আমি যদি মনে করি যে আমার প্রজেক্ট করার সময় অনেক সময় অনেক বাধা আসতেই পারে, বাট কোনো কোনো বাধা আসবে না, কোনো সমস্যা হবে না, কোনো ফেলিওর হবে না, তাহলে সবচেয়ে কম যে সময় লাগে কাজটা করতে পারবো তাকে বলবো আমরা অপটিমিস্টিক টাইম। এরপরে আছে পেসিমিস্টিক টাইম। সো পেসিমিস্টিক এই কথাটা যদি বাংলা করি আমরা, তার নাম আসে হতাশাবাদী। সো পেসিমিস্ট বা ওই যে হতাশাজনক সময়, মানে আমরা যদি একদম হতাশ হয়ে যাই, যে যদি আমরা যদি চিন্তা করি যে এখানে সবচেয়ে বেশি মানে যত প্রকার সমস্যা দুনিয়ার হইতে পারে, আমার প্রজেক্ট করার সময় দুনিয়ার সকল সমস্যা হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানুষজন ঝামেলা করবে, অনেক অনেক কিছু কমপ্লিকেসি হবে, অনেক ঝামেলা হবে, সব ঝামেলা যদি চিন্তা আমরা করি, তাহলে আমাদের সবচেয়ে বেশি যে সময় লাগতে পারে তাকে বলি আমরা আসলে পেসিমিস্টিক টাইম। এটাকে আসলে প্রকাশ করি আমরা টিপি দ্বারা। এরপরে আমাদের যেটা আসে এটা হলো মোস্ট লাইকলি টাইম। আর এই অপটিমিস্টিক টাইম হলো মানে সবচেয়ে কম যে সময়ে পসিবল আমার কাজটা করা। পেসিমিস্টিক টাইম হলো সবচেয়ে যত বেশি সময় লাগতে পারে কাজটা করার জন্য। আর মোস্ট লাইকলি টাইম হলো যেটা প্রবেবল, যেটা আমার হইতে পারে, যে আমার যদি বর্তমানে এরকম মানে কোন সিচুয়েশন এরকম না যে একদম অপটিমিস্টিক ভাবে আমরা করব, মানে এমন সিচুয়েশন না যে কোনো সমস্যা না, এরকমও না আবার এরকমও না যে অনেক সমস্যা, মানে দুটো মাঝামাঝি কিছু সমস্যা আছে, আবার না এরকম না। সো মানে আমাদের কারেন্ট সবকিছু বিবেচনা করে আমাদের যতটুকু সময় লাগতে পারে, ওইটাকে বলি আমরা আসলে মোস্ট লাইকলি টাইম। এটাকে প্রকাশ করি আসলে টিএল দ্বারা। সো এই কথাগুলো এখানে আসলে আমি যে কথাগুলো বাংলায় বললাম, এগুলো এখানে ইংলিশে বলছে, যে দ্য মোস্ট লাইকলি টাইম or most probable time is the time that in the mind of that estimator represent the time or activity would most often require if normal condition prevail। যদি নর্মাল কন্ডিশন থাকে তাহলে আমার যে টাইম লাগে থাকে বলে আমরা আসলে মোস্ট লাইকলি টাইম, এটাকে প্রকাশ করি টিএল। তাহলে আমরা আসলে এখন তিন প্রকার টাইম বললাম। একটা বললাম অপটিমিস্টিক টাইম, এটাকে টিও দ্বারা প্রকাশ করি। একটাকে বললাম আমরা মোস্ট লাইকলি টাইম, এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, টিএল দ্বারা প্রকাশ করি। আর এটা বললাম আমরা পেসিমিস্টিক টাইম, এটাকে আমরা টিপি দ্বারা প্রকাশ করি। আমরা সবাই কি বুঝতে পারছি জিনিসটা? তো বলেন তো, তিনটা জিনিস কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? একজন একটু রেসপন্স করুন প্লিজ। আমার কথা কি শুনতে শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? জি স্যার, শুনতে শুনতে পাচ্ছি স্যার, একটু নেটওয়ার্কের সমস্যা তো আমার। আচ্ছা আচ্ছা, ফাইন। ঠিক রেসপন্স করা। ওকে, একটু রেসপন্স করেন কেউ। কারণ রেসপন্স না করলে আসলে আমি বুঝতে পারবো না আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা। সো যার নেটওয়ার্ক ভালো থাকে একটু কানে রেসপন্স করেন।
তাহলে দেখেন, আমরা আসলে এই তিন প্রকার টাইম আসলে পড়লাম। এখন আমরা পড়বো যে দ্য অ্যাভারেজ টাইম টেকেন ফর দ্য কমপ্লিশন অফ দ্য অ্যাক্টিভিটি, মানে অ্যাভারেজ, তিনটার অ্যাভারেজ দিব। সো অ্যাভারেজ যখন আমরা করব, আমরা আসলে এখানে ওয়েটেজটা আসলে মোস্ট লাইকলি টাইম একটু বেশি দিব। সো মোস্ট লাইকলি টাইমটা দিব, কেন বেশি দিব, কারণ এটাই সবচেয়ে বেশি হইতে পারে। তো আমরা অপটিমিস্টিক টাইম যোগ মোস্ট লাইকলি টাইমকে আমরা 4 দ্বারা গুণ করব, আর এখানে পেসিমিস্টিক টাইম এটা 1 দ্বারা গুণ, আর এই পুরো যে সামেশনটা সেটাকে আমরা 6 দ্বারা ভাগ করব। সো এটা হবে আসলে এভারেজ বা এক্সপেক্টেড টাইম। সো এক্সপেক্টেড টাইম মানে টি, মানে আমরা আশা করতে পারি এই সময়ের মধ্যে কাজটা আমাদের শেষ হবে, এটা আমাদের এক্সপেক্টেড টাইম। আর আমাদের একটা আরেকটা কথা আছে, সেটাকে বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ডেভিয়েশন হলো, ডেভিয়েশনের বাংলা হলো বিস্তৃতি, মানে কত ভুল, কত আমাদের এস্টিমেশনে কিরকম ভুল হইতে পারে, বা কত কম বেশি হইতে পারে, যে কম বেশি এটাকে বলে আসলে ডেভিয়েশন। সো ধরেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সিগমা দ্বারা প্রকাশ করি, এবং এটা হলো টিপি মাইনাস টিও বাই 6। আমরা যদি পেসিমিস্টিক টাইম থেকে অপটিমিস্টিক টাইমটা বিয়োগ করি, এটাকে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে যেটা আসে সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। আর ভেরিয়েন্স মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েন্সকে যদি স্কোয়ার করে দিই সেটাকে ভেরিয়েন্স আসে। আচ্ছা, আমরা এখন তো তিন প্রকার টাইম পড়লাম, অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম এবং মোস্ট লাইকলি টাইম। আপনারা কি বলতে পারবেন তিন প্রকার টাইমের মধ্যে সবচেয়ে কম সময় কোনটাতে লাগবে? আপনি কি বলতে পারবেন আমাকে? হ্যালো? হ্যালো? জি স্যার, জি 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 বললাম জি তো, স্যার। কোনটাতে সবচেয়ে কম সময় লাগবে তিনটার মধ্যে, অপটিমিস্টিক, পেসিমিস্টিক এবং মোস্ট লাইকলির মধ্যে কোনটাতে সবচেয়ে কম লাগবে? হ্যালো? আপনারা অন্যরা একটু রেসপন্স করেন, একটু বলেন, অন্যরা একটু কথা বলেন। কথা না বলে তো এটা আপনার ক্লাসটা করতে পারবেন না। মাইক্রোফোন মিউট করলে তো, যদি আপনি মানে একটু অন্য কাজ করেন তাহলে তো হবে না। এখন ক্লাস যেহেতু হচ্ছে, একটু ক্লাস একটু মনোযোগ দেন। একটু আমার, না স্যার, ক্লাসে একটু লাস্টের দিকে জয়েন করছি তো, ওই যে শুরু দেখেছিলাম না, যার কারণে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, যার কারণে রেসপন্সটা একটু করতেছি আচ্ছা, না স্যার। হ্যাঁ, সমস্যা নাই, তাহলে এখন আমি আবার তুমি বলতেছি। রেসপন্স করো, আমি একটু অনেক দূরে তো, নেটওয়ার্কের সমস্যা আমার। যদি স্যার আমি রেসপন্স করতে পারি আর কি, আমি একটু মানে পাঁচ ওকে, মিনিট ওকে, পর ঠিক দিয়ে আছে। জয়েন করছি তো। ওকে, সমস্যা নাই, তাহলে আমি আবার বলতেছি। বাট যদি সমস্যা, আমাকে আবার বলবেন, আমি আবার বুঝাই দিব। আমি আবার একটু বলি আসলে আমি কি বললাম, যে এই তিনটা জিনিস। ফার্স্টে বলছি আমরা এখানে অপটিমিস্টিক টাইম, অপটিমিস্টিক টাইমকে আমরা আসলে টিও দ্বারা প্রকাশ করছি। মানে অপটিমিস্টিক, অপটিমিস্টিক হলো আমাদের সবচেয়ে আশাবাদী, অপটিমিস্টিক বাংলা হলো আশাবাদী। আমরা যদি মনে করি আমাদের প্রজেক্টে কোনো সমস্যা থাকবে না, একদম আইডিয়াল কন্ডিশন, কোনো সমস্যা নাই, তাহলে যত কম সময় কাজটা করতে পারবো, তাকে বলে আসলে অপটিমিস্টিক টাইম। আর পেসিমিস্টিক টাইম হলো, পেসিমিস পেসিমিস্টিক এগোদার, মানে বাংলা হলো হতাশাবাদী বা হতাশাজনক এরকম। সো পেসিমিস্ট টাইম হলো আমরা যদি মনে করি আমাদের প্রজেক্ট করবো, দুনিয়ায় যত প্রকার ঝামেলা, যত প্রকার সমস্যা সব হইতে পারে, তাহলে যদি অনেক ঝামেলা হয়, অনেক সমস্যা হওয়ার পরেও আমাদের প্রজেক্টটা হইতে যত সময় লাগবে, তাকে বলবো আমরা পেসিমিস্টিক টাইম। তাই না? বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, তাহলে বুঝতে পারছি। আর আরেকটা হলো আমাদের মোস্ট লাইকলি টাইম। মোস্ট লাইকলি টাইম হলো আমরা যদি নর্মাল কন্ডিশন, আমরা অনেক বেশি আশাবাদীও না, আবার অনেক বেশি এই যে হতাশাজনকও না, মানে যেটা নর্মাল কন্ডিশন যদি থাকে, আমরা ইন রিয়েল লাইফে কন্ডিশন যদি চিন্তা ভাবনা করি, তাহলে আসলে যেটা হইতে পারে, সেটা সেটা হলো আমাদের মোস্ট লাইকলি টাইম। এটাকে আমরা প্রকাশ করি টিএল দ্বারা। তো তিনটা পড়লাম এখানে, অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম এবং মোস্ট লাইকলি টাইম। তো এটা বলেন, তিনটার মধ্যে সবচেয়ে কম সময় কোনটাতে হবে, অপটিমিস্টিকের স্যার আগে? মোস্ট স্যার স্যার অপটিমিস্টিক। মোস্টটাই স্যার, কারণ হয়েছে আমাদের তো প্রজেক্টে স্যার ঝামেলা কিছু থাকবেই স্যার, আমাদের 100% ওকে থাকবে না স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মোস্ট লাইকলি টাইম সবচেয়ে বেশি হইতে পারে। আমরা আমাদের মানে ধরেন আমাদের অপটিমিস্টিক টাইম এটা হইতে পারে, ধরেন আমাদের আমি একটা প্রজেক্ট করব, আমি বললাম একটা প্রজেক্ট অপটিমিস্টিক টাইম হলো 20 দিন, আমি যদি কোনো সমস্যা না থাকে একদম 20 দিনে হবে। আর আজ পেসিমিস্টিক টাইম হলো আমার 30 দিন, মানে যদি অনেক সমস্যা হয় এরপর আমি 30 দিনের মধ্যে সে কাজ শেষ করতে পারবো। আর বলতে পারবো মোস্ট লাইকলি টাইম, মোস্ট লাইকলি হলো ওই অপটিমিস্টিক আর পেসিমিস্টিকের মাঝখানে, এটা হলো ধরলাম পঁচিশ স্যার মানে দিন 25 দিন, 23-25 দিন, মানে স্যার হ্যাঁ, ধরেন দু একদিন বৃষ্টি বাদল থাকলো, লেবারের সমস্যা থাকলো, বা সব মিলে 25 দিনে কভার করা হ্যাঁ, সম্ভব স্যার। 25 দিন। আমি এটাই বলতেছি, 25 দিন হলো মোস্ট লাইকলি। আর অপটিমিস্টিকটা হবে সবচেয়ে কম, আর অপটিমিস্টিকের সবচেয়ে কম সময়, আর পেসিমিস্টিকের সবচেয়ে বেশি সময়। বুঝতে পারছি জি কি? স্যার।
জি স্যার, আচ্ছা, জি স্যার। ওকে ফাইন। আর রাশেদ সাহেব কিছু একটা বলতেছিলেন, আপনি আপনার কথা শুনতে পারেন, একটু বলেন তো আপনার কথা। তার আমি বলতেছিলাম যে প্রথমটাই অপটিমিস্টিক টাইমে তো সব থেকে কম সময় লাগে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ফাইন, এক্সিলেন্ট। আপনারটা অ্যাবসলিউটলি কারেক্ট। আর পেসিমিস্ট সবচেয়ে বেশি সময় লাগবে। আর আমরা যদি চাই এখন, তাহলে আসলে টাইম আমরা তিন প্রকার টাইম আমরা হিসাব করি আমরা এই ক্ষেত্রে। সো আমরা যদি এখানে এভারেজ যদি চাই, এভারেজটা আসলে হবে কি, অপটিমিস্টিক টাইম যোগ 4 মোস্ট লাইকলি টাইম প্লাস আমাদের পেসিমিস্টিক টাইম। এই 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 তিনটার যোগফল যদি 6 দ্বারা ভাগ করি, সেটাকে বলে আসলে আমরা এক্সপেক্টেড টাইম। এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আরেকটা আছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হলো, যদি আমরা পেসিমিস্টিক টাইম মানে যেটা সবচেয়ে বেশি সময় লাগে যে সময়ে, ওইটাকে যদি সবচেয়ে কম আচ্ছা। সময় বা অপটিমিস্টিক সময় দ্বারা অপটিমিস্টিক সময়টা দ্বারা বিয়োগ করি, এর পার্থক্যটাকে যদি 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে যেটা আসে সেটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পারছি আমরা? জি স্যার। ফাইন। তো এই দুটো জিনিস আসলে আমাদের কাজে লাগবে, ম্যাথে আসবে, এই দুটো জিনিস আপনাদের মুখস্থ রাখা লাগবে, এই দুটো সূত্র। অবশ্যই সূত্র দুটো পরীক্ষায় থাকবে না, তো অবশ্যই মুখস্থ রাখা লাগবে। এখন ধর একটা এক্সাম্পল দিচ্ছে এখানে, যে ফর এ পার্টিকুলার অ্যাক্টিভিটি অফ এ প্রজেক্ট। ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাথগুলো কিন্তু আপনার পরীক্ষায় আসবে, সো ম্যাথগুলোতে একটু বেশি মনোযোগ দেন। ফর এ পার্টিকুলার অ্যাক্টিভিটি অফ এ প্রজেক্ট, টাইম এস্টিমেট রিসিভড ফ্রম টু ইঞ্জিনিয়ার এক্স অ্যান্ড ওয়াই আর এস ফলো। সো দুইজন ইঞ্জিনিয়ার একটা প্রজেক্টের জন্য টাইম দিছে। ইঞ্জিনিয়ার এক্স বললো তার অপটিমিস্টিক টাইম হলো 4 দিন, মোস্ট লাইকলি টাইম হলো আমাদের 6 দিন, আর পেসিমিস্টিক টাইম হলো 8 দিন। ইঞ্জিনিয়ার ওয়াই বলতেছে তার ক্ষেত্রে অপটিমিস্টিক টাইম হলো 3 দিন, মোস্ট লাইকলি টাইম হলো 5 দিন, আর পেসিমিস্টিক টাইম হলো আমাদের 8 দিন। সো এখানে বলছে সেখানে স্টেট হু ইজ মোর সার্টেন অ্যাবাউট টাইম অফ দ্য কমপ্লিশন অফ দ্য জব। কে মোর সার্টেন? সো সার্টেন মানে কে বেশি নিশ্চিত তার প্রজেক্টটা সম্বন্ধে। সো এই যে নিশ্চয়তা, এই যে জিনিসটা আসলে আমরা বুঝাই আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা। যে ডেভিয়েশন, ডেভিয়েশন কথাটা হয় বিচ্যুতি, বা আমাদের কত আমাদের আহ, কত বেশি বিচ্যুত মানে কত বেশি স্প্রেড। যদি কারো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয়, তাহলে সে আসলে ভালো না। ধরেন না, দুইজন খেলোয়াড়, একজন একজন খেলোয়াড় যখন মাঠে নামে, নামলে ধরেন সে সবসময় 40 থেকে 50-এর ভিতরে করে। কোনো সময় ধরেন হয় 40 করে, কোনো সময় 30 করে, কোনো সময় মানে 40 করে, বা 42, 41, 48 এরকম করে। সবসময় সে 40 থেকে 50-এর ভিতরে করে, এর চেয়ে বেশি সে পারে না, সে আউট হয়ে যায়। আর আরেকজন খেলোয়াড় আছে, ওই খেলোয়াড় মারদাঙ্গা, মাঝে মাঝে দেখা যায় 0 রানে আউট হয়ে যায়, মাঝে মাঝে দেখা যায় 100 করে ফেলে, সেঞ্চুরি করে ফেলে, মাঝে মাঝে 150 করে, মাঝে মাঝে করেই না। তাহলে দেখেন এইখানে কার এগুলো ক্ষেত্রে, বাংলাদেশি প্লেয়ার। হ্যাঁ বাংলাদেশি প্লেয়ার, এই ক্ষেত্রে বলেন তাহলে বলেন কে বেশি ভালো, কে বেশি আমার রিলায়েবল? বলেন তো একটা ম্যাচের জন্য কার উপর বেশি ডিপেন্ড করতে পারবো বলেন তো, প্রথম খেলোয়াড়ের উপরে স্যার, যে নাকি সেকেন্ড যে খেলোয়াড়? কন্টিনিউয়াস 40 থেকে 50-এর ঘরে থাকে স্যার, যে এক্স্যাক্টলি, মাঝে মাঝে 0 রান করে, 100 রান করে, তারা দিয়ে স্যার ভরসা করা যায় না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এইটা হচ্ছে মূল জিনিস। যে যে কোনোদিন 0 রান করে, কোনোদিন আবার 100 করে ফেলে, তারা কোনো ভরসা নাই। বাট যে যার একটা কনসিস্টেন্সি আছে, যে সব সময় 40 থেকে 50-এর ভিতরে করতেছে, ও ও আমাদের জন্য বেশি রিলায়েবল, ওর জন্য আমরা বেশি রিলাই করতে পারি যে ও কিছু না অন্তত 40 রান আমার দিবে, এটা আমি শিওর তার ব্যাপারে। সো এটা এই এই সেম জিনিসটা আসলে আমরা এই ক্ষেত্রে বলতেছি, যে হুইজ মোর সার্টেন মানে কে বেশি ডিপেন্ডেবল। সো এই জিনিসটা আসলে আমরা বের করি আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়া। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যার যত কম হবে সে তত বেশি রিলায়েবল, তত বেশি সার্টেন। তাহলে এইটা আমরা এখানে বের করতেছি, যে এটা বের করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো টিপি, পেসিমিস্টিক টাইম মাইনাস অপটিমিস্টিক টাইম, এটাকে 6 দ্বারা ভাগ করি। তাহলে ইঞ্জিনিয়ার এক্স এর জন্য অপটিমিস্টিক টাইম ছিল 4 দিন, পেসিমিস্টিক টাইম ছিল 8 দিন। সো আমি কি করলাম, 8 থেকে 4 বিয়োগ দিলাম, সেটাকে 6 দ্বারা ভাগ করলাম, এটা আসলো 0.67। এরপর আসলো ইঞ্জিনিয়ার ওয়াই, তার ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো, এটাকে সিগমা দ্বারা প্রকাশ করি, এই সাইনটাকে বলি সিগমা। সো এই ক্ষেত্রে আমি এই যে সূত্র TP - TO/6, তাহলে পেসিমিস্টিক টাইম 8 মাইনাস অপটিমিস্টিক টাইম 3/6, 0.83 আসছে। তাহলে বলুন তো কার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম আসছে? কম আসছে কার এক্স এর ক্ষেত্রে? ক্ষেত্রে স্যার। এক্স্যাক্টলি, ফাইন। তার মানে এক্স এর এক্স হলো, ক্ষেত্রে। এক্স হলো বেশি রিলায়েবল, এক্স হলো বেশি ডিপেন্ডেবল, সো এক্স হলো বেশি সার্টে, তাহলে আমরা আসলে এক্স এ চুজ করব। এই জন্য বললাম সিন্স এক্স ইঞ্জিনিয়ার এক্স হ্যাজ স্মলার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.67 কম্পেয়ার টু ইঞ্জিনিয়ার ওয়াই 0.83, ইঞ্জিনিয়ার এক্স ইজ মোর সার্টেন অ্যাবাউট দ্য টাইম অফ দ্য কম্বিনেশন প্রজেক্ট, সে প্রজেক্ট নিয়ে বেশি সার্টেন। ওকে, এটা ছিল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ করছি। আরেকটা এখানে কথা বলতেছে, দ্য নেটওয়ার্ক ফর এ সার্টেন প্রজেক্ট ইজ শোন ইন দ্য ফলোইং ফিগার।
ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম ফর রিচ অফ দ্য পাথ হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল। এখন বলছে একটা আমার এখান থেকে একটা প্রজেক্টের আমার বিভিন্ন কাজ দেওয়া আছে। এখন দেখেন এই প্রত্যেকটা তিনটা করে টাইম দেওয়া আছে। এই তিনটা করে টাইম দিয়ে বোঝাচ্ছে আসলে তিনটা হলো তিন প্রকার টাইম। প্রথমটা হলো অপটিমিস্টিক টাইম, সবচেয়ে কম সময়। যদি আমি মনে করি কোনো কোনো সমস্যা নাই, তাহলে 6 দিন লাগবে। যদি দুনিয়ার সকল সমস্যা থাকে, 1 থেকে 2-এ যাইতে আমার হ্যাঁ, 11 দিন 11 দিন লাগবে। লাগবে। আর যদি আর মোস্ট মোস্টলি লাইকলি, স্যার 8 দিন। এক্স্যাক্টলি মোস্ট জি লাইকলি স্যার, যদি বুঝতে পারছি স্যার। এক্স্যাক্টলি যদি নর্মাল কন্ডিশন হয় তাহলে 8 দিন লাগবে। সো এটা সকালে দেওয়া আছে 1 থেকে 2, 2 থেকে 7-এর ক্ষেত্রে 3টা টাইম দেওয়া আছে। 7 থেকে 8, 8-এর মধ্যে, 3 থেকে 6-এর মধ্যে, 1 থেকে 3-এর মধ্যে, 1 থেকে 4-এর মধ্যে, 5 থেকে 8-এর মধ্যে, সবগুলো এরকম আমাদের 3টা টাইম দেওয়া আছে। তো আমাকে বলছে এখানে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ অফ দ্য পাথ, প্রতিটা পাথের জন্য। যে আমার যে প্রথম পয়েন্ট 1 আর ফাইনাল পয়েন্ট যে 8, 1 থেকে 8 আসবো, 1 থেকে 8 আমি কয় ভাবে আসতে পারি, এই প্রতিটা পথের জন্য আমি এক্সপেক্টেড টাইম বের করব। এবং কোন পাথটা ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল বলতে বোঝায় কোন পাথের সময় সবচেয়ে বেশি লাগবে ওইটা। তো তাহলে দেখেন এটা আমরা আসলে কিভাবে করতে পারি। আমরা প্রথমে একটা পাথ চার্ট করলাম। আমি দেখবো 1 থেকে 8-এ কয়টা ওয়েতে আসতে পারি। সো আমরা যদি একটু এনে যদি একটু মার্ক করি, দেখেন আমি এভাবে আসতে পারি। আমি একে একে যাব, 1 পর 2-এ আসবো, পরে স্যার। 1 7-এ আসবো, পরে 8-এ আসবো। পারি না এইভাবে আসতে? জি স্যার। তাহলে লিখলাম এই যে এই যে এখানে 1 2 7 8, একটা পাথ। আর এটা কি হইতে পারে, আমি এখানে 1-এ আসবো, তারপর 2-এ আসবো, তারপর 6-এ আসবো, তারপর 8-এ আসবো। এভাবে কি আসতে পারি? হুম, যাইতে পারি স্যার। ফাইন। তাহলে এই একে 2-এ, আহ 1 2, তারপর 6 8, তারপর 6 8 এটা আসলাম। এরপরে দেখি আর কি আসতে পারি। 1-এ আসতে পারি, 3-এ আসতে পারি, 6-এ আসতে পারি, আর 8-এ আসতে পারি। তাহলে এই জন্য আরেকটা পদ হতে পারে 1 3 6 8 এইটা। আর এটা কি হইতে পারে, এই যে এইখানের আমি 1-এ আসলাম, তারপর 4-এ আসলাম, তারপর 5-এ আসলাম, তারপর এখানে 6-এ আসলাম, তারপর এখানে আমরা 8-এ আসলাম। তাহলে আমরা এইভাবেও আসতে পারি। ওকে, তাহলে আমরা এই 4টা ওয়েতে আসলে আমরা আসতে পারি। এই জন্য 4টা পাদ এখানে লিখছি। এই জিনিসটা কি বুঝছি আমরা? 4টা পাদ জি যে স্যার। এখানে লিখছি। ফাইন। এরপরে আমরা স্যার এখন বের নিচেরটা, করব। নিচের হ্যাঁ নিচেরটা পাঁচটা হলো নিচের। স্যার হ্যাঁ নিচে, ফিগারটা একটু দেখি স্যার, 2 নম্বরের হ্যাঁ ফিগারটা। ডি। দেখেন 1 4 5 6 8 এভাবে। 1 4 5 6 8। জি স্যার, বুঝতে পারছি বুঝতে এই পারছি। জন্য 1 4 5 6 8 এটা, মানে যেভাবে আমরা আসতে পারছি ওইটা। এখন আমরা এখানে ফার্স্ট অফ অল লিখবো অপটিমিস্টিক টাইম। অপটিমিস্টিক টাইম আসলে প্রতিটা স্যার পথের। সবগুলো কি যোগ করে দিছি স্যার? ও, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অপটিমিস্টিক কি সবগুলো যোগ করে দিছে? এক্স্যাক্টলি ইউর অ্যাবসলিউটলি রাইট। মানে অপটিমিস্ট যখন বের করবো, ধরো আমার প্রথম পার্টটা কি, প্রথম পার্ট ছিল এইটা। আমি ধরেন একটু মুছি, মুছে আবার দেখাই। স্যার প্রথম গুলো যোগ করছি স্যার, এক্স্যাক্টলি অপটিমের ক্ষেত্রে স্যার 6 8 5 মানে এই তিনটে। 6 8 5 যোগ করে হয়েছে 19। এক্স্যাক্টলি যে প্রথম ক্ষেত্রে এই যে 6, আর এই ক্ষেত্রে ছয় 6 আর আট 8 হয় 14, 14 আর 5 হয় 19। তাহলে এই ক্ষেত্রে 19 এক্স্যাক্টলি। তা জি সবগুলোর স্যার, বোঝা গেছে। অপটিমিস্টিক টাইম যোগ করে এই লেখলো এখানে অপটিমিস্টিক টাইম। এরপর লেখছে এখানে এটা হলো মোস্ট লাইকলি, এখানে 8, 8 জি আর স্যার, 10 বুঝতে যোগ পারছি করলে স্যার। 18। বুঝছেন? ফাইন, 18 আর 8 যোগ করলে হয় 26। এগুলো এখানে 26। আর পেসিমিস্টিক কি, এখানে 11, আর এখানে 12, 12 11 23 23, 35 স্যার। আর 12 35, 35 বুঝছি আমরা। বোঝা গেছে জি Fine. স্যার। স্যার। এইভাবে ঠিক সেম ভাবে আমি যে এই বাকি পাতগুলো, যে এই পার্টটার আমরা সবগুলো 3টা টাইম এখানে বের করলাম। এই যে এই 3টা টাইম এখানে বের করা হয়েছে, 17 26 আর 40। এরপরে যে হুম, 1 3 6 8 এটারও 3টা টাইম বের করা হয়েছে, 18 27 36। এরপরে আমাদের যে আচ্ছা। পার্টটা 1 4 5 6 8, এই 3টারও 3টা টাইম বের করা হয়েছে এখানে। এই যে 19 28 আর 39। আচ্ছা, এই 3টা বের করছি। এখন আমাকে কোয়েশ্চেনটা বলছে এখানে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম, তাই না? এটা বলছে এক্সপেক্টেড জি টাইম স্যার। বের করার জন্য। সো আমরা জানি এক্সপেক্টেড টাইম বের করার সূত্র, আমরা সবাই জানি। সূত্রটা হলো এইটা, যে টিই ইকুয়াল টু টিও প্লাস টি 4 নট ইন্টু প্লাস। এল প্লাস টিপি/6। বুঝছি আমরা এটা? জি স্যার, বুঝতে পারছি স্যার।
তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই যে ফার্স্ট উদাহরণ, এই সূত্রের ক্ষেত্রে এখানে 19, এনে টিও বসছে 19, আর টিএল বসছে এখানে 26, এখানে টিবি বসছে 35। সো এটা হিসাব করে এই মানটা পাওয়া যায় 26.33। বুঝতে পারছি? জি জি স্যার। ফাইন, ঠিক সেম ভাবে এটা বের করলাম 26.83, এটা বের করলাম 27, এটা করলাম 28.33। তাহলে আমার প্রথম কোশ্চেন আনসারটা শেষ, যে ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ অফ দ্য পাথ। এখন আরেকটা কথা বলছে এখানে, যে হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল বলতে বোঝাচ্ছি আমার পুরা কাজটা শেষ হইতে আসলে সবচেয়ে বেশি কত সময় লাগবে। কারণ দেখেন এনে আমার এখানে সবগুলো বাদে কমপ্লিট করা লাগবে। আমি যদি অ্যাপ এ পদ কমপ্লিট করা লাগবে, বি পদ কমপ্লিট করা লাগবে, সি পদ কমপ্লিট করা লাগবে, ডি পদ কমপ্লিট করা লাগবে। এখন আমি যদি এখানে ধরেন এ পদ হয়ে যাবে 26 দিনে, বি পদ 26 দিনে হয়ে যাবে, কিন্তু এ পদ শেষ, তার মানে কি প্রজেক্ট শেষ? বলেন তো, 26 দিনে কি না স্যার। প্রজেক্ট ফুল শেষ হবে? না, শেষ হবে না, আরো কাজ বাকি আছে। তাহলে এরপরে বি পদ 26 দিনে শেষ, ঠিক আছে, 26 দিনে দুইটা শেষ হয়ে গেছে, পর 27 দিন আছে। তো 27 দিনে কি সব কাজ শেষ হয়ে যাবে? না, বলেন তো। না। 28 দিন লাগবে, মানে এক্স্যাক্টলি, 29 দিনে কাটায়। এক্স্যাক্টলি ধরেন 28 দিন বা 28.33 দিন, মানে ধরেন ধরেন দুপুর হবে। সো এই সময়ের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে, তাই না? জি স্যার। তার মানে না, সবচেয়ে বেশি হলো এইটা। সো এই সময়ের আগে আসলে পদের কোনো সময় শেষ হবে না। সো এই যে যে এই সময়ের আগে পদের শেষ হচ্ছে না, এটা এই জন্য এটাকে বলতেছে ক্রিটিক্যাল টাইম। আর একটা প্রজেক্টে সবচেয়ে বেশি সময় যেখানে লাগে সেটা আসলে ক্রিটিক্যাল পথ হয়। তাহলে আসলে আমাদের ক্রিটিক্যাল পাথ হলো এই ডি, 1, 4, 5, 6, 8 এগুলো আমাদের ক্রিটিক্যাল পাথ। সুতরাং এখানে বলছে হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল, আপনার বলে দেওয়া লাগবে। সুতরাং এই যেহেতু এখানে সময় সবচেয়ে বেশি লাগতেছে, এইটা হলো ক্রিটিক্যাল পাথ। ক্লিয়ার? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। ফাইন। সময়ের সাথে নির্ভর করে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ক্রিটিক্যালটা। সবচেয়ে বেশি সময় যেখানে লাগবে সেটা ক্রিটিক্যাল। সবচেয়ে হাইয়েস্ট আছে এখানে 28, 28 হলো এখানে ক্রিটিক্যাল। এরপর এখানে বলছে যে আরেকটা এখানে এক্সাম্পল দিছে, দা নেটওয়ার্ক ডায়াগ্রাম ফর সার্টেন প্রজেক্ট ইজ শোন ইন দা ফলোইং ফিগার, ডিটারমাইন দ্য এক্সপেক্টেড টাইম ফর ইচ অফ দ্য পাথ, হুইচ পাথ ইজ ক্রিটিক্যাল। ঠিক সেম কোশ্চেন, হুবহু সেম কোশ্চেন এখানে, যে 5টা পাথ হয়েছে এখানে, তারপরে 5টা পাথের ক্ষেত্রে বের করছে সবচেয়ে বেশি আসছে এখানে কোন জায়গায়। একটা 27, এখানে 27, এটাও 27, তাই বেশি কিন্তু আসছে দুইটায়, তাই না? জি জি স্যার। তার মানে বলেন তো এখানে ক্রিটিক্যাল পাথ কয়টা? দুইটা স্যার। দুইটা। তাই আমরা বলে দেওয়া লাগবে এখানে ক্রিটিক্যাল পাথ ইজ 1, 2, 4, 5, 7 এবং এন্ড 1, 2, 3, 6, 7। বুঝছি আমরা? এই দুইটা ক্রিটিক্যাল পাথ এখানে। জি স্যার। ফাইন। তাহলে এইটা আসলে আমাদের লেকচার 2 শেষ হইলো। স্যার আমাদের তো 4 তারিখে আপনার সাথে পরীক্ষা স্যার, পরীক্ষার কিছু সাজেশন দেন স্যার। সাজেশন হলো আমি ম্যাথ বেশি দিব, এবং সাইড থেকে দিব, সাইডের বাইরে কোনো কিছু দিব না। না স্যার, এবং স্লাইড তো স্যার এটা মুখস্থ বিদ্যা সাবজেক্ট, যেহেতু ম্যাথ গুলো আমরা করতে পারবো না, সমস্যা নাই, কিন্তু মানে বেশি মুখস্থ হয়ে যায় স্যার, মুখস্থ গুলো একটু শর্ট সাজেশন দিলে ভালো হয় স্যার। কারণ ম্যাথ নিয়ে আমাদের সমস্যা হয় না সবারই, কিন্তু মানে এই যে মুখস্থ তো জিনিসগুলো ঠিক আছে, একটু এটা আমরা আসলে কাজ সমস্যা। আলোচনা করি, আগে আমরা শেষ করি এটা, এটা ক্লাসের পরে আমরা দেখবো। আচ্ছা তাহলে স্যার আর স্যার আজকে ক্লাস পর্যন্ত কি পরীক্ষা থাকবে, না গত ক্লাস পর্যন্ত থাকবে আজকে স্যার? ক্লাস পর্যন্ত, আজকে ক্লাস পর্যন্ত, আজকে ক্লাস থাকবে। আচ্ছা, তাহলে একটু দেখি আমরা এখানে কি বলছে, হ্যাঁ প্রজেক্ট প্ল্যানিং। আচ্ছা আমরা এটা দেখি। আচ্ছা এরপরে আমরা একটু আগে বললাম 3 প্রকার টাইম বললাম, অপটিমিস্টিক, পেসিমিস্টিক এন্ড আমাদের মোস্ট লাইকলি। এখন আমরা এই ক্ষেত্রে আরেকটা পাতাম, আমরা আরেকটা জিনিস হিসাব করি। আগেটা ছিল আসলে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড, এটা হলো আসলে ইভেন্ট ওরিয়েন্টেড, যে প্রতিটা ইভেন্ট আসলে কতটুকু টাইম লাগে। সো এই ক্ষেত্রে আসলে আমরা 2 প্রকার টাইম কনসিডার করি। একটা বলি আমরা আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, আর একটা বলি লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। আমি একটু, হ্যাঁ, 2 প্রকার, একটা হলো আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, আর একটা হলো লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। এই দুইটা জিনিস আসলে একটু আলোচনা করি। ফার্স্ট হলো আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম। সো আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম হলো ধরেন একটা কাজ সবচেয়ে কম কত সময় হইতে পারে, এটাকে বলতেছি বলছি আমরা আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম, সবচেয়ে কম সময় যারা লাগে। আর আরেকটা আমরা বলি সেটা হলো
এই যে যেটা এখানে আছে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম, মানে যে সময়ের মধ্যে কাজটা অবশ্যই করা লাগবে, এই সময়ের পরে আর কাজটা নেওয়া যাবে না, অবশ্যই এই সময়ের মধ্যে করা লাগবে। ধরুন আমরা একটা কাজ ফাউন্ডেশন আমরা দিব আমরা, সো ফাউন্ডেশন অবশ্যই আমরা ধরলাম এটা, আমরা যদি চিন্তা করি কোনো সমস্যা নয়, আর্লিয়েস্ট সবচেয়ে কম এটা করতে হয়তো বা আমার এটা 5 দিন লাগবে, আমি ধরলাম 5 দিন লাগবে। আর এটা বলতেছে যে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম, লেটেস্ট কিন্তু এই কাজটা অবশ্যই আমাকে 10 দিনের মধ্যে করাই লাগবে। এটা অ্যালাউয়েবল, অ্যালাউয়েবল মানে এতটুকু আমি বৃষ্টি allow করতে নামলো পারবো। স্যার 4 দিন স্যার তাহলে। জি বুঝি নাই, জি আবার একটু বলেন। সাধারণ প্রাকৃতিক দুর্যোগে স্যার 5 দিন বৃষ্টি নামলো কন্টিনিউ, তখন কি করতাম স্যার? মানে যাই হোক আমার এখানে যেই সময়ের মধ্যে হয় লাগবে, দরকার বলে আমি উপরে উপরে ত্রিপাল দিব, ত্রিপাল দিয়ে আমি করব, আমি পাম্প দিয়ে পানি বাইর করে নিব, যেভাবে হোক স্যার আমার। এখন যদি প্রাকৃতিক দুর্যোগ আসে স্যার, এখানে কি সম্ভব স্যার একটা মাটিতে একটা স্যার হলো পাম একটা দিয়ে? ধরেন, শুনুন আমাদের এই যে এইখানে আমাদের এইখানে একটা আছে যে বেসিক কিছু জিনিসগুলো, যেমন ধরেন সাইক্লোন হইলো, আর্থকোয়াক হইলো, ওইগুলো আসলে আমাদের বাইরে, আমাদের আমরা এগুলো আমরা এখানে কনসিডার করি না, যেগুলো এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, ওইগুলো বাইরে। বাট ধরো আমাদের নর্মাল আমরা যদি হ্যাঁ যদি এখন অনেক বেশি ঝামেলা হলো, এটা বন্যা হয়ে গেল, তাহলে আমাদের কাজ করা পসিবল না এখানে। তো এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আমরা ধরতেছি এরকম কোনো ঝামেলা হবে না, এত ঝামেলা হবে না যেগুলো আমার কাজ করাই হবে না, এগুলো যদি হয় যেমন পুরা প্রজেক্ট পোস্টপোন করে দেওয়া লাগবে, মানে তখন প্রজেক্টটা আরো আহ, আমার টাইম লাইন আরো বাড়বে, ডেডলাইন আরো আমার অবশ্যই ইনক্রিজ করা লাগবে। কিন্তু আমি যদি চাই আমার ডেডলাইন আমার বললো সামনের মাসের 1 তারিখের ভিতরে আমার কাজ শেষ করে দেওয়া লাগবে, তো সামনের মাসের 1 তারিখের ভিতরে আমি যদি ফুল কাজ শেষ করতে চাই, এই কাজটা আমাকে অবশ্যই 10 দিনের ভিতরে শেষ করাই লাগবে। তাই এটা হলো আমার লেটেস্ট অ্যারাইভাল অকারেন্স টাইম, বুঝতে পারছি? যদি আমরা চাই জি স্যার সামনের মাসের এক জি স্যার তারিখের ভিতরে বুঝতেছি। শেষ করার জন্য, এটা আমার ডেডলাইন, এখন ধরেন 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা আমার বাইরে, এটা আমার কন্ট্রোলের বাইরে আমার কিছু, তাহলে অবশ্যই আমার 1 তারিখের ভিতরে শেষ করা পসিবল না, আমার ডেডলাইন অবশ্যই ইনক্রিজ করা লাগবে, ডেডলাইন অবশ্যই বৃদ্ধি করা লাগবে, এছাড়া উপায় নেই এখানে, বুঝছি আমরা? জি জি স্যার বুঝতে পারছি। ফাইন। তাহলে এটা হলো আর্লিয়ার এক্সপেক্টেড টাইম হলো আহ, আমি যদি অনেক দ্রুত কাজ করি যত কম সময়ে করা পসিবল, আর লেটেস্ট ল্যাব হলো আমি যদি ঢিল দেই তাহলে আসলে ঢিল দিলেও অবশ্যই এই সময়ের মধ্যে কাজটা শেষ করাই লাগবে, এটাকে বলতেছি আমরা আসলে লেটেস্ট লেভেল অফ করার টাইম। ওকে, তাহলে এখানে না এটাকে আসলে আমরা টি দ্বারা প্রকাশ করি, ফার্স্টে পড়তেছি আমরা আর্লিয়ার এক্সপেক্টেড, এটাকে আমরা আসলে টি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল টি, আর নিচে ই দিই। দেখেন আরেকটা একটু আগে পড়ছি আমরা এক্সপেক্টেড টাইমও পড়ছি, এই দুটোর মধ্যে পার্থক্য একটু দেখাই, পার্থক্যটা কি। লেকচার 2 আমরা যে এক্সপেক্টেড টাইম পড়ছি, এই এক্সপেক্টেড টাইমকে আমরা আসলে স্মল টি দ্বারা প্রকাশ করি, বুঝছেন, এটা হলো অ্যাভারেজ, স্মল টি। আর এই যে আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, ওইটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতেছি আমরা, আমরা কি বুঝছি আমরা এই জিনিসটা? এটা জি হলো স্যার, একটা আর্লিয়ার ছোট টি এক্সপেক্টেড, একটা বড় টি। এক্স্যাক্টলি বড় টি এটা। সো ধরেন এখন আমাদের এটা ফর্মুলেশন অফ টি, সূত্রটা আসলে কি? সূত্রটা হলো আমাদের যদি দুইটা কাজ থাকে, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ধরেন এইটা, এখানে বললো ফর দ্য ফলোইং নেটওয়ার্ক কম্পিউট দ্য আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম ফর ইচ অফ দ্য ইভেন্ট, একটা ইভেন্ট আছে 10 20 30 40 50 60 70 80, এটা নেটওয়ার্ক দেওয়া আছে। এইখানের যে এক্সপেক্টেড টাইম আগে যে আমরা একটু আগে বের করছিলাম, যে ধরো এখানে 3টা টাইম থাকে, এখানে 3টা টাইম থাকে, 3টা টাইম আমরা যদি প্রথমটা যোগ 4 ইন্টু মাঝখানেরটা যোগ লাস্টারটা ভাগ যদি 6 দেই, এক্সপেক্টেড টাইম আসে টি আসে। ঠিক ভাবে এইভাবে আমরা সবগুলা কিন্তু অ্যাক্টিভিটির এক্সপায়ার টাইম বের করতে পারি, বুঝছি আমরা? জি স্যার। ফাইন, একটু আগে যে সূত্রটা দেখছিলাম আমরা, এখন আসলে ইভেন্ট গুলার আগে বের করছিলাম অ্যাক্টিভিটি গুলার এক্সপেক্টেড টাইম, এখন প্রতিটা ইভেন্টের আমরা আর্লিয়ার এক্সপেক্টেড টাইমটা বের করব। সো এটা বের করার সূত্র হলো আমার যে আমি ধরতেছি যে প্রথম যে কাজটা আসলে শুরুর দিন হলো 0 দিন, এই জন্য কাজটা শুরুর দিন ধরলাম আমি 0 দিন। জি স্যার।
এখন আমার এই কাজটা শুরু হয়েছে 0 দিনের দিকে। এখন দেখেন, আমার আমি যখন 10 থেকে 20-এ যাব, আমার সময় লাগতেছে আসলে 9.8 দিন। তাহলে আমার এই কাজটা শুরু হয়েছে 0 দিনে, আর 10 থেকে 20-এ আসতে লাগতেছে 9.8। টোটাল কত হবে এখানে আসবে আসলে হলো জিরো। আমরা যদি নাইন এই দশমিক নাইন স্যার। এক্স্যাক্টলি 0 + 9.8 যদি আমরা দুটো যোগ করি, এখানে আস্তে আস্তে আসলে আমাদের 9.8। 9.8 তার মানে আমার আসলে 10 থেকে 20-এ আসতে আমার 9.8 দিনে আসবো। এরপরে ধরুন আমি এখন 10 থেকে 40-এ আসবো। তো 10 থেকে যখন 40-এ আসবো, 10 হলো শুরু হয় 0 নম্বর দিনে। 10 থেকে 40-এর সময় লাগে 11.7 দিন। 0 + 11.7 দিন, এটা হয় 11.7। তা 40টা আসলে 11.7 দিনে আসবো। আবার যদি আমি 30-এ যখন আসতে চাই, 30টা দেখেন কিভাবে আসছে। 0-তে 10-এর টাইম হলো আসলে 0 দিন। 10 থেকে 30 আসতে সময় লাগবে আসলে আবার 12.3 দিন। তাহলে 30-এ আসবো আসলে 10 + 12.3, বা টোটাল 12.3 দিনে আমি 10-এ আসবো। বুঝছি আমরা। জি স্যার। এখন এই এই জিনিসটা ভালো বোঝা লাগবে। এখন ধরুন 30 পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা যখন 30 থেকে যখন 50-এ আসবো, দেখেন 50-এ আমরা কিন্তু দুই ভাবে আসতে পারি। একটা কিন্তু আমরা 40 থেকে 50-এ আসতে পারি, আবার কিন্তু 30 থেকেও 50-এ আসতে পারি। পারি কি পারি না? জি। দুই জি ভাবে স্যার। আসতে পারি। কিন্তু আমরা এখন জি। দেখব যে কোন ভাবে আসতে আমার টাইম কিরকম লাগে। দেখেন, আপনি যদি 12, আমি 30 নাম্বার কাজটা করছিলাম 12.3 দিনে। 30 থেকে 18-এ আসতে আমার সময় লাগতেছে আসলে 18 দিন। 30 থেকে 50 18 দিন। তার মানে যদি করি জি এখানে, স্যার। এই যে এই 12, 30-এর টাইমটা যোগ হবে স্যার। হ্যাঁ তাই আমরা যোগ করব, তাহলে 12 যোগ মানে 12.3, যোগ 18। হ্যাঁ 12.3 হবে, যোগ হবে 18। তাহলে কারো কাছে ক্যালকুলেটর তিরিশ আছে? দশমিক তিন তখন তো কত হয়? 29.3 হয়, তাই না? ফাইন। 30.3 স্যার। হ্যাঁ 30.3, তিরিশ হ্যাঁ দশমিক তিন স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ 30.3 হবে এটা, 30.3 হবে এটা। আচ্ছা স্যার ত্রিশ 10 দশমিক থেকে 50 থেকে কাজ হ্যাঁ করতে 0 ডেজ থেকে শুরু করে 50 থেকে যাইতে আমার 30 দিন লাগবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি 30.3 দিন লাগবে। আবার দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের এটা এখানে সময় লাগতে আছে আসলে 11 দিন। আমি 40 থেকে 50 আসতে পারি, 40 নাম্বার কাজে আসবো আমি 11.7 দিনে। তো আমি যদি 11.7, আর আমি যখন এখানে নাইন। আহ, হ্যাঁ 9, 40 থেকে যখন 50 আসবে সময় লাগবে আসলে 9 দিন। তাহলে আমরা যদি ওটা যোগ করে এখানে আসবে কত? 18.7 স্যার। হ্যাঁ এনে আসবে 18.7। 20.7 ও, বিশ দিন। দশমিক সাত হ্যাঁ 20.7 দিন আসবে। তাহলে ওটা দেখেন, আমি 50-এ দুই ভাবে আসতে পারি। 30 থেকেও আসতে পারি, আবার 40 থেকেও আসতে পারি। কিন্তু 30 থেকে আসতে কিন্তু সময় বেশি লাগে, 30 দিন লাগে, তাই না? এই পথে আসার সময় লাগে আমার টোটাল 30 দিনের, এই পথে আসার সময় লাগে আসলে আমার 20 দিন। তাহলে আসলে কোনটা নিব? আমি নিব যেটা সবচেয়ে বেশি যেটা হয় ওইটা আমি নিব ম্যাক্সিমাম। কারণ আমার কাজটা জি আসলে স্যার। এই যে এই কাজটা এবার এইভাবে আসা লাগবে, এইভাবে আসা লাগবে, দুইটাই আসা লাগবে, একটাতে আসা শুধুমাত্র হবে না। সো আমাদের সবচেয়ে বেশি লাগতেছে 30 দিনে। কাজটা টোটাল শেষ হবে আসলে 30 নাম্বার দিনে। তাই যারা এই যে 20 আর 30-এর মধ্যে ম্যাক্সিমাম হলো আমার 30, তাই 30টা আমি এখানে নিচ্ছি। বুঝছি কি আমরা? জি স্যার। পাই না যে এটা এখানে মানে দেখাইছে। আমাদের ট্রায়াল দিতে হবে নাকি স্যার? ট্রায়াল দিতে হবে যে আমার হচ্ছে 50-এ যাইতে কত বলেন। পেলে যাইতে পারি, বা 30-এ কত পেলে যাইতে পারি, 70-এ কত এক্স্যাক্টলি পেলে যাইতে এক্স্যাক্টলি, পারি। আমি সবগুলো দেখবো মানে কতভাবে এটা আমি কি, আসতে পারি। হ্যাঁ বলেন। মানে সবভাবে ট্রায়াল দেওয়ার পরে যেটা আমার বড় হবে ওইটা নিতে হবে। এক্স্যাক্টলি মান। এক্স্যাক্টলি, ফাইন। ফাইন, আপনি বুঝতে পারছেন যে আমি সবগুলো দেখবো কত হবে এখানে আসতে পারে। যত হবে আসতে পারে সবগুলো মধ্যে সবচেয়ে বেশি কোনটা ওইটা আমি লিখবো এখানে। বুঝছি আমরা। জি স্যার। ফাইন। স্যার তো এইখানে টেবিলে দেখতে দিচ্ছে হ্যাঁ, স্মল টি ই দিচ্ছে স্যার, এটা দরকার নাকি স্যার? কোনটা? এই যে এটা 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 স্যার আপনার 4 নাম্বার, হ্যাঁ। আপনি কি এটা বলতেছেন এই জিনিসটা? জি জি স্যার। হ্যাঁ এটা এটা বলতেছি, দেখেন এই জিনিস আসলে কি এটা বলতেছি আমরা। টি মানে সাকসেসর ইভেন্ট, সূত্র হলো সূত্র। সাকসেসর ইভেন্ট মানে পরবর্তী ইভেন্টটা, সাকসেস বলতে বোঝায় পরবর্তী, পরবর্তী ইভেন্টের আমাদের কতটুকু আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, এটা হলো টি পূর্ববর্তী ইভেন্টের আর্লিয়ার এক্সপেক্টেড টাইম প্লাস এক্সপেক্টেড টাইম অফ দ্য অ্যাক্টিভিটি। এই যে এইটা 10 থেকে 20 এত সময় লাগতেছে আমার 9.8 দিন, হলো টিই। আর ধরেন আমার এখানে এই যে 30 থেকে 40 সময় লাগতেছে 18 দিন, তো টি হলো 18 দিন।
আর 30-এর এক্সপেক্টেড আর্লিয়ার এক্সপেক্ট টাইম হলো 12.3 দিন। তাই আমি যখন 30 থেকে আমি যখন 50 যখন বের করব, 50-এরটা হবে, 50-এর টি হবে তার আগের ইভেন্টের টি, আগের ইভেন্টের টি হলো 12.3 দিন, প্লাস এই 30 থেকে 50-এর স্মল টি। তো স্মল টি হলো 30 থেকে 50 মানে সময় লাগবে এইখানে 18 দিন। স্যার স্যার, এই শখটার ভিতরে সব ওকে, ফাইন, তাহলে আমরা আবার শুরু করি যেখানে ছিলাম আমরা। এই যে, তাহলে আমরা এখানে ছিলাম যে এখানে তাহলে একটা ইভেন্টের যখন আমরা টি বের করব, তার আগের ইভেন্টের ক্যাপিটাল টি প্লাস ওই যে 30 থেকে 50 যখন আসছে যে স্মল টি, দুটো যোগ করার ফলে এটা আসতেছে আমার। সো এভাবে যত হবে আসতে স্যার, পারে পুরোটার এটা কি ম্যাক্সিমাম। স্যার, এটা যে স্যার, আমি যে যোগ ফলটা কি স্যার অন্য বিলে প্রকাশ করা যায় না স্যার? মানে দুইটা টি ইউজ না করে মানে সময়তে যা দেখা যাবে স্যার, উল্টা পাল্টা মানে প্যাচ লাগা যদি যায়। একটা হলো স্মল টি, একটা হলো ক্যাপিটাল টি, এটা আপনার মনে রাখা লাগবে কারণ এটা কনভেনশন, এইভাবে বইগুলো লেখা মানে হয়েছে। ধরেন স্যার, আমার মনে রাখার সুবিধার্থে আমি কোনোটা মানে টির জায়গায় অন্য কিছু লিখলে কিন্তু সমস্যা আছে? না, অন্য কিছু লাগবে না, টি লাগবেন, কারণ এটাই কনভেনশন, এটাই সবসময় লেখে। কারণ আপনি প্রকাশ করছেন একভাবে, আরেকজন প্রকাশ করছে আরেকভাবে, কারণ আপনি একটা কাজ করলেন, পরে আরেকজনকে বুঝতেছে না এই জিনিস আসলে না কি না না, মিনিং। আমি স্যার আমি পরীক্ষার খাতায় বলছি, মানে আমি যদি ফিগারটা ড্র করে ফিগারে ইন্ডিকেট করে দেন তারপরে লিখি, সমস্যা আছে? ফিগারে কি করবেন ফিগারে? মানে আমি ফিগারে দেখা দেবো আর কি, আমি কোনটা কি লিখছি আর কি। চেষ্টা করেন এই লেখার জন্য, অন্য কিছু না লেখার জন্য চেষ্টা করা। এটা আসলে ধরেন এখানে আমি টি লিখছি না, এই কথার ধরেন এখানে এভাবে না লিখলেও হবে, এখানে ডাইরেক্ট এখানে ধরেন পুরো পুরো লেখা আছে, আপনার জাস্ট মানগুলো লেখা যান তাহলেও হবে। বা চেষ্টা করেন এটা লেখার জন্য, তাহলে যেহেতু এটা কনভেনশন, চেষ্টা করেন এটা স্যার টি লেখার তো জন্য। এখানে একটা মিনিং আছে, টির একটা মিনিং হ্যাঁ, আছে না? টির মিনিং আছে, টি হলো একটা আর্লিয়ার এক্সপেক্টেড টাইম। সো চেষ্টা করেন এটা লেখার জন্য, অন্য কিছু দেখছে, অন্য কিছু প্রকাশ করা হয়তো বা অন্য কিছু বুঝাইতে পারে। সো এটা যেহেতু একটা ক্যাপিটাল দিয়ে বোঝাচ্ছে, একটা স্মল দিয়ে বোঝাচ্ছে আর একটা, সো চেষ্টা করেন এটা লেখার জন্য। স্যার আর এই বক্সটা তাহলে মানে শখটা, এই যে চিত্রটা বুঝছি, কিন্তু এই শখটার ভিতরে একটু প্যাচ লাগছে হ্যাঁ, মনে এটা হয় আমি আমার কাছে। আসতেছি, আমি আসতেছি এটা। এই বক্স আবেদন পরীক্ষায় দেখানোর দরকার নাই, যে বক্স জাস্ট আমি এনে আনা হয়েছে আপনাদের বোঝানোর জন্য। বাট এই বক্সটা আমি আলোচনা করবো এখন। বাট এই ফিগারটা আপনারা কি করবেন, এরকম একটা এরকম কোয়েশন দেওয়া আছে আপনারা, আপনারা এটা এটা আবার রাখবেন, এটার মধ্যে আপনারা এখানে জাস্ট লিখবেন স্যার এখানে কি এখানে কত হয়েছে টাইম লাগছে। মানে, এটা যদি স্যার খাতায় না আইকে আমরা যদি কোশ্চেনে ইন্ডিকেট করে দিই, আমরা তো কোশ্চেন সাধারণত জমা দিয়ে দিই স্যার। না 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 না, কোয়েশ্চেন যদি দিলে হবে না, খাতায় আঁকা লাগবে, এটা মাস্ট, অবশ্যই খাতায় আঁকবেন এটা। এটা রাখতে বেশি কোনো সময় লাগবে না, এটা খাতায় আঁকবেন আর কাজ করবেন। এটা খাবার এখানে লিখে দিবেন কতক্ষণ সময় লাগছে, এখানে কত, এর কত সময়, এর কত সময়, ঠিক এর আছে, কত সময়, এনে লিখে দিবেন এইগুলো। ঠিক এটা আছে। বেশি, এটা বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে হয়তো হায়েস্ট। আর এত বড় তো কিন্তু না, জাস্ট এখানে কয়টা নোট আছে, এখানে 8টা নোট আছে। সেটা পারবেন, এটা সমস্যা নাই। আশা করি দেখেন তাহলে আমরা যেখানে না না স্যার, করতেছিলাম একটু আমরা। ছোট মোটো করে দিয়েন যাতে স্যার আমরা একটু দ্রুত করতে পারি স্যার, মানে হ্যাঁ পারবেন, সমান। সমস্যা নেই, পারবেন এগুলা, যেগুলা যদি একটু প্র্যাকটিস করে যান অবশ্যই পারবেন। না কারণ না আমি স্যার, অঙ্ক পারা নিয়ে সমস্যা নাই স্যার। জি জি স্যার প্রশ্ন হচ্ছে হলো, মানে অঙ্কটা যদি একটু শর্ট করে দেন তাহলে হচ্ছে আমাদের সময়টা মানে সবকিছু কভার করা যায়। ও অঙ্ক সম্বন্ধে করা যাবে স্যার, মানে সময় নিয়ে একটু টেনশন আর কি, সময় তো কম স্যার। সমস্যা নাই, ধরেন এই জন্যই তো বলছি, ধরেন আপনি যদি একটু বাসা প্র্যাকটিস করে যান তাহলে পারবেন ইনশাল্লাহ। আর আমি খুব বেশি বড় ম্যাথ দিব না, এই যেগুলা সাইডে যেগুলো আছে এগুলাই আর কি আসবে ইনশাল্লাহ। ওকে। মানে এইগুলাই দেন স্যার, মানে জয়েন্ট যে যে জায়গায় পাঁচটা দেখাইছে আপনি জি ওইখানে জি জি তিনটা দিলেন আর কি, মানে দু একটা কমাই দিলে আমাদের জি করতে জি মানে জি একটু আমরা একটু ফাস্ট করতে পারবো আর কি। জি জি, সমস্যা নাই। ওটা আমি চিন্তা করে দিব যে টাইমের সাথে কতটুকু সামঞ্জস্য হবে, এটা অবশ্যই চিন্তা করবো, সমস্যা নাই। জি স্যার, ওকে, জি তাহলে আমি স্যার। একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা ধরেন এখানে ধরেন এই যে এইটা আমরা আসতেছি, ধরেন আমরা এখানে ধরেন এখানে দেখা যাচ্ছে ধরেন 20 নম্বর অ্যাক্টিভিটিটা। সো 20 নম্বর অ্যাক্টিভিটি যখন এ কোথায় আছে, 20 নম্বর অ্যাক্টিভিটি, সো তার আগের অ্যাক্টিভিটি কোনটা, 20-এর আগে আছে 10। সো আমার তাহলে 10 থেকে 20-এর সময় লাগে আসলে 9.8 দিন। সো এই 10 আর 2 যোগ করলে আসলে 9.8 লিখলাম, 9.8। এই 30 আছে এখানে, 30 নম্বর অ্যাক্টিভিটি, এই 30 নম্বর অ্যাক্টিভিটি হলো এইটা। 30-এর আগে আছে আসে কত, 30-এর আগে স্যার 10 কি আছে আর হয়েছে 20 আছে। স্যার? জি বলেন। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, আমি যেহেতু 10টাকে জিরো ধরে নিছি, তাহলে আমার জি জি। জিরো বরাবর একটা ঘরের দরকার না স্যার? হ্যাঁ চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কারণ আমরা জানি এটা যে 10-এর ক্ষেত্রে শূন্য। না না তো স্যার, এটা আসলে দেয় নাই। এখন আমি যেহেতু আমি স্যার জানি স্যার, আমি যদি একটা বক্স দিয়ে দেই সেক্ষেত্রে আমার সুবিধা হয়। হ্যাঁ আপনি দেন, সমস্যা তা নাই। না এই হলে বক্স, হয় কি স্যার, সময় এই বক্স কিন্তু পরীক্ষা একা লাগবে না, বুঝছেন? এই বক্স পরীক্ষা দরকার নাই কোনো।
মানে আমি এটি বোঝার জন্য বলতেছি স্যার, না হ্যাঁ খাইলাম স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই, অবশ্যই হবে। বুঝছেন, আপনি দিয়ে দেন, এটা ঘর করে দিয়ে দিতে পারেন যে দশের কত, দশের আগের টেবিলে কত শূন্য ছিল এখানে দিয়ে দিতে পারেন। তো এই শূন্য আর দুটো যোগ করলে 9.8 আসছে। বুঝছেন? জি স্যার। আচ্ছা ফাইন। এরপর দেখেন 30টা যে আছে এখানে, সো 30-এর আগে কত আছে? 30-এর আগে 10 আছে আর 20। 30-এর আগে 10 আছে স্যার, 30-এ 20 থেকে যাওয়া যায় স্যার। এক্স্যাক্টলি, 10ও আছে 20ও আছে, দুইটাই আছে। সো এই যে এখন লেখছে এখানে যে 10 থেকে 20, 10 থেকে যে 20 এর এর টাইমটা হলো 12.3, আর 20 থেকে 30 তার টাইমটা হলো শূন্য, এই শূন্য লেখা আছে এখানে। আর এটা 12.3 লেখা আছে, এটা চার, এই ফিগারটা থেকে এটা নিচ্ছে এটা। তাহলে আর এখন, তাহলে এর আগে ছিল আসলে কত, 12.3 যোগ করলে এটা 12.3, আর এটা যোগ করলে 9.8। সো এই দুইটার মধ্যে বেশি হলো 12.3, এই যে যোগ করছে 9.8, আর 12.3 বেশি হয়েছে 12.3, তাই এই 30-এর টি হলো 12.3। এরপর আসেন 40-এ। তো 40 যখন এখানে লেখছে, 40-এর আগে একটা মাত্র ইভেন্টই আছে, 40-এর আগে আছে স্যার আসলে আছে 10। বুঝতে পারছি তো বিষয়টা। হ্যাঁ একটু দেখেন, তা 10 এখানে আছে। তো 10-এর সাথে শূন্য যোগ 11.3, 11.7। পরে আছে 50, এই 50টা আমরা একটু যাই। 50-এর আগে আছে দুইটা, একটা আছে 30, একটা আছে 40, 30 আছে আর 40 আছে। সো এখানে 30 থেকে আর 40-এর টাইম লাগে 18 দিন, এটা 18, আর এটা লাগে আসলে 9 দিন, 9 দিন। সো আপনি যদি এই 9-এর সাথে এই 11.7 যোগ করেন, এখান থেকে যদি আপনি আসেন, তার সময় লাগতেছে এখানে 20.7 দিন। আর আপনি যদি এইভাবে আসেন, সময় লাগতেছে 30.3 দিন, বেশি হলো 30.3, তাই 30.3 এখানে নিচ্ছে। এরপরে 60, অ্যাক্টিভিটি 60 নাম্বার কোনটা? 60 নাম্বার হলো আসলে কোথায় জানেন, এইটা। সো নিয়ে আসতে পারি কয় ভাবে? একভাবে আসতে পারি। সো একভাবে কিছু করার নাই, এই যে এখান থেকে এইটা 80 প্লাস 10.2 যোগ করছে, এটা চলে আসছে। এবারে 70 আছে। তো 70টা আসলে কত? কোথায় এখানে 70 আছে, কিভাবে আসতে পারি? দুই ভাবে আসতে পারি। 60 আসতে পারি, 50 থেকে আসতে পারি, 60 থেকে আসতে পারি, 50 থেকে আসতে পারি। সো এখান থেকে যদি আসে, আপনি যদি এখানে 60 থেকে আসেন, এর অ্যাক্টিভিটি হলো 10.3, এখান থেকে 10.3, তো 21.9 আসে 10.8 যোগ করলে এটা আসে 32.7। আর আপনি যদি এখান থেকে আসতে চান, 30-এর সাথে 3 যোগ করলে আসে 33 আসে এখানে। সো 33, বেশি হলো 33, 33টা এখানে নিচ্ছে। ঠিক সেভাবে এখানে 80 আছে, 80-এর আগে তিনটা আছে, 1 2 জি 3। স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। ফাইন, তাহলে এটা এই জন্য সূত্রটা আমরা একটু যাই এখন। আগে আমরা নিচে পড়লাম, আর সূত্রটা এখানে কি বলছে, যে ফর্মুলেশন অফ টি। এই সূত্রটা একটু দেখেন, যে আমি দেখবো যে এই পয়েন্টে আমি আসতে চাই, আগে কয়ভাবে আসতে পারে সবগুলো দেখবেন আপনারা। তো, আর 3 ভাবে এখানে আসতে পারে, তো সবগুলা বের করে যেটা ম্যাক্সিমাম সেটা এখানে দিবেন। এটা এই যে সূত্রটা এখানে বলছে, যে টি সাকসেসর ইভেন্ট ইকুয়াল টু প্রিডিসেসর ইভেন্ট প্লাস এক্সপেক্টেড টাইম। আর যেটা আসবে তার ম্যাক্সিমামটা নিব, যে এই জন্য লেখা লেখা আছে এখানে ম্যাক্স। ক্লিয়ার এটা সবাই? সবাই ক্লিয়ার এটা, তাই না? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ফাইন। এখন এরপর আমাদের যেটা আছে হলো লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। এটাকে প্রকাশ করি আসলে আমরা ক্যাপিটাল টি এল দ্বারা। সো এই জিনিসটাও এটা আগেরটার মতো হুবহু সেম জিনিস, বাট এটা আসলে আমরা উল্টা ভাবে করব। আগেরটা নিয়েছিলাম আগেরটা আমরা কি করছিলাম, সামনে থেকে শুরু করছিলাম, একদম পিছন থেকে শুরু করছিলাম, বাম থেকে শুরু করছি, ডান দিকে আসছি, এবং আমরা ম্যাক্সিমাম নিচ্ছি, এটা উল্টা। তো আপনাদের বলে যে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স বের করেন, আপনি শুরু করবেন শেষ থেকে, এবং ডান থেকে বামে আসবেন। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, সেটা একটু দেখি এখানে। এখানে বলছে কম্পিউট দ্য লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম ফর ইচ ইভেন্ট অফ দ্য নেটওয়ার্ক, দ্য শিডিউল কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট ইজ 27 ইউনিট অফ টাইম। মানে শিডিউল, আমি যদি পুরো প্রজেক্টটা শেষ করতে আমার সময় লাগবে 27 দিন। মানে এই যে 60 নাম্বার ইভেন্টটা, এরা 60-এর মান দিয়ে দিছে স্যার, 60-এর মান দিয়ে এক্স্যাক্টলি, দিছে স্যার, বুঝতে পারছি স্যার। এক্স্যাক্টলি, মানে উল্টা ভাবে এখন আসবেন। আগে আপনার এর মান ছিল 0, আপনি 0 থেকে শুরু করে 60-এ আসছিলেন, তাই না? এখন আপনি কি করবেন, 60 থেকে শুরু করবেন, উল্টা হয়ে আপনি 0-তে আসবেন। তা 0 যেন অবশ্যই শূন্যতে শুরু হওয়া লাগবে, 0 মানটা যেন, 10-এর মানটা যেন শূন্যতে আসে। তো দেখেন এটা, এটা করলে বুঝবো আমরা। তাহলে দেখেন দেওয়া আছে এখানে, এই যে এটা 27। তাহলে দেখেন আপনি এই যে 27, 27-এর পিছনে গেছে আসলে 40, 40, তাহলে এটা 27 আমরা বিয়োগ করব। আগে করছিলাম যোগ, এখন করব বিয়োগ। বুঝতে জি পারছি স্যার, আমরা? জি স্যার, ফাইন। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ফাইন, তাহলে আমরা দেখি 27 থেকে যদি আমরা 8 বাদ দেই, এটা আসে 19। ঠিক সেম ভাবে আমরা এখানে 50, আর এটা 60 থেকে আসছে,
তো 27 থেকে যদি আমরা 5 বাদ দেই, এটা আসা আসা 22। ভাই আমরা যদি এখানে আসতে পারি, 60 থেকে 30-এ আসতে পারি। তো 27 থেকে যদি আমরা 4 বাদ দেই, আসে আসলে 15। ওকে, এখন আমরা আচ্ছা এই আচ্ছা, এই তিনটা 27 হয়ে থেকে গেছে। 4 বাদ দিলে ধর 15 কেমনি তাই স্যার? আচ্ছা, না না, তেইশ তার বলতেছে কথা না বলতেছে স্যার? হ্যাঁ হ্যাঁ, 15 থাকে না, 21 থাকে। 21 থাকে। কিন্তু দেখেন আমি 30-এ, 30-এ কিন্তু আমি দুই ভাবে এনে আসা যায়। একটা 60 থেকেও কিন্তু আসা যায়, একটা কিন্তু এখানে 50 থেকে আসা যায়, তাই না? কয়ভাবে আসা যায়? জি স্যার। দুই ভাবে আসা যায়। সো দেখেন, আগে আমরা করতাম কি, আগে আমরা দেখতাম সামনে যাইতাম। আগে আমরা সামনে যাইতাম 50-এ, আমরা 30 থেকেও আসছি, আবার 40 থেকেও আসছি, আগে নিতাম ম্যাক্সিমামটা। আগে আমরা বাম থেকে ডানে আসতাম, ম্যাক্সিমাম নিতাম। এখন আমরা উল্টা করতেছি। উল্টা মানে ডান থেকে বামে যাচ্ছি। তাহলে আমরা এখন নিব মিনিমামটা, নিব যেটা যেটা সবচেয়ে কম, সেটা নিব আমরা। তাহলে দেখেন, আমি 30-এ 50 থেকেও আসতে পারি, আবার 60 থেকেও আসতে পারি। কিন্তু আমরা যদি 60 থেকে যদি আসি, সময় লাগে 27 - 5 21। আর আমরা যদি 50 থেকে আসি, 22 - 7 = 15। তাহলে আমরা একটু লিখি এখানে। তাহলে তাহলে আমাদের 27 থেকে আসলে সময় লাগে আসলে 21। আমরা যদি 22 থেকে, সময় লাগে 15। এটা কম কোনটা বলেন তো? সবচেয়ে কম কোনটা? 15। 15। 15। তার আমরা এখানে 15 নিব। বুঝছি। স্যার জি। এই কোশ্চেনটা কিভাবে থাকবে থাকবে স্যার? কোশ্চেন আপনাকে যদি বলে, এই যে আপনার বের করেন লেটেস্ট অ্যালাউয়েবল টাইম, যদি বলে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম বের করেন, তখন আপনার উল্টা ভাবে আসবেন। আর যদি বলে আর হচ্ছে আগেরটার। আর্লিয়ার, যদি বলে এরকম, এই যে আহ, আর্লিয়ার এক্সপেক্টেড টাইম, আর্লিয়ার এক্সপেক্টেড টাইম যদি বলে আর্লিয়ার, তখন সামনে থেকে পিছনে যাবেন। মানে আর্লিয়ার মানে প্রথম ও, দিকে, প্রথম থেকে। আর লেটেস্ট মানে পিছন দিকে। আমরা বলি যে লেটেস্ট মডেল আইফোন, বা সবচেয়ে পরের যে আইফোনটা আসছে ওইটা। তো যখন লেটেস্ট এক্সপেক্টেড টাইম বলবে, আপনারা ডান দিক থেকে শুরু করবেন, সবার শেষ থেকে শুরু করবেন। আর যখন বলবে আর্লিয়ার, তখন শুরু থেকে শুরু করবেন। বুঝতে জি পারছি কি? স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। সো বাম থেকে ডানে আসলে আলিয়ার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম নেই। আর যখন এই ক্ষেত্রে আমরা যখন ডান থেকে যখন বামে আসবো, তখন আমরা মিনিমামটা নিব আমরা। আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা এখানে ছিলাম আমরা। এরপরে দেখেন আমরা এখানে আসলাম। এরপর আমার এই তিনটা হয়ে গেছে, এখন আমি 20-এ। এখন দেখেন বলুন তো, 20-এ আমরা কয়ভাবে আসতে পারি? স্যার স্যার 20-এ তো স্যার 3 ভাবে যাইতে তিন পারি ভাবে স্যার। আসতে পারি, ফাইন। তো তিনটা হিসাব করা লাগবে। তো আমি যদি 30 থেকে আসি, তো 15 থেকে যদি 10 বাদ দেই, এটা আসে আমার আসলে 5। আমরা 5, যদি এখানে 22 থেকে 12 বাদ দিই, তাহলে আসলে আসে 10। 10, 10। আর যদি আমরা 19 থেকে 8 বাদ দিই, তাহলে আসলে 11। তিনটা মানে সবচেয়ে কম 11। কোনটা বলেন তো? কম কোনটা? 5 স্যার, 5। 5। তাই এখানে 5 দিব। 5। এরপর এখানে বলছে এখানে, আবার এখন 20 থেকে 10-এ আসবো। সো টাইম লাগে মাঝখানে 5 দিন। 5 থেকে 5 বাদ দিলে শূন্য থাকে, এটা শূন্য। বুঝছি আমরা এটা। জি স্যার। তো এইটা আর করার, এইখানে তো স্যার, স্যার এইখানে আমরা চাইলে কিন্তু শুরু থেকে শুরু করতে পারতাম না স্যার এই অঙ্কটার। এই আমরা ধরেন স্যার, শি- স্যার বাম দিক থেকে ডাইন দিকে যাই নিয়ে তারপরে মানগুলো লিখে দিতাম স্যার সব না চেক না করে। না, আপনি এটা করবেন না। আপনার যখন তাহলে আপনার মান আছে একটু আসবে, ভুল আসবে। আপনি যদি যদি আপনাকে বলে লেটেস্ট, লেটেস্ট যদি বলে লেটেস্ট আর এক্সপেক্টেড টাইম, তখন আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে শুরু করবেন, শেষ থেকে শুরু করবেন। আর যদি আর্লিয়ার বলে, তাহলে অবশ্যই প্রথম থেকে শুরু করবেন। বুঝছেন? স্যার বুঝতে পারছি স্যার। এই দুটো জিনিস এক হবে না, এক হবে না। যদি দুটো জিনিস একটু পার্থক্য আছে। আচ্ছা, কারণ এই দুটোর মধ্যে আমাদের এই দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট জিনিস। কারণ দেখেন, যেটা বলছিলাম আর্লিয়ার এক্সপেক্টেড টাইম আর লেটেস্ট লেভেল টাইম, দুটো জিনিস কি সেম? আর্লিয়ার মানে একটা কাজ আমি যদি খুব দ্রুত করি, কত সময়ের মধ্যে শেষ হবে। আর লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম হলো, আমার যদি ডেডলাইন মিট করতে চাই, ডেডলাইনের ভিতরে কাজ শেষ করতে চাই, কাজ এই আমার এই পার্টিকুলার অ্যাক্টিভিটিটা কত সময়ের মধ্যে অবশেষ করা লাগবে, ম্যাক্সিমাম কতটুকু টাইমের মধ্যে আমি দিতে পারবো, ওটাকে বলে আসলে আমরা লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম। সো দুটো জিনিস আসলে বাই ডিফিনেশন একটু ডিফারেন্ট। সো আপনি একটা চাইছে, আপনি ধরেন আপনি আপনার উল্টাভাবে করা লাগবে। আপনি ধরেন আহ, এই যে শেষ থেকে শুরু করা লাগবে, আপনি যদি শুরু থেকে শেষ করে দেন, তাহলে কিন্তু হবে না। আর আমি ক্যালকুলেশন মানে হচ্ছে আমার বোঝার সুবিধার্থে যদি আমি অন্যভাবে চিন্তা করে না করে না দিয়ে না না মিলাই না দিই না, স্যার। হবে না হবে না হবে না। অন্যভাবে চিন্তা করবেন না। যেটা যেভাবে চিন্তা করে এভাবে চিন্তা করবেন। বুঝছেন? আন্দালে ভুল হবে। যদি আপনাকে বলে লেটেস্ট, অবশ্যই শেষ থেকে শুরু করবেন। ঠিক আছে?
ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। ওকে। স্যার তাহলে এই বলুন তো, রাখবেন না আরো পড়াবেন স্যার? আরে আরেকটু বাড়াবো, ওটা আমাদের মূল জিনিস শেষ, একটু ওয়েট করেন, আমাদের আর 5 মিনিট অথবা লাগবে, তবে 5 মিনিট লাগবে, সমস্যা নাই। দেখেন তাহলে আমরা যেটা বলতেছিলাম আসলে, এই যে এই জিনিসটুকু দেখেন, তাহলে আমাদের এখানে এই যে টি, এটা কি শূন্য শূন্য হয়েছে না এটা, যখন এখানে জি আসছি? স্যার, জি। এটা আমাদের একটা চেক, আমাদের এটা অবশ্যই শূন্য হওয়া লাগবে। কারণ একটা প্রজেক্ট যখন আসলে শুরু হয় শূন্যতম সময় শুরু হয়। এই আপনার যদি এখানে 2 আসে তাহলে এটা হইলো না, মানে প্রজেক্ট 2 দিন আমাদের শুরু হয়েছে এরকম না। আপনার যদি এখানে -3 আসে তাহলেও আপনার হইলো না, আপনার বুঝবেন আপনি কোথাও ভুল করছেন মাঝখানে। এটা অবশ্যই শূন্য হওয়াই লাগবে এটা, কারণ এটা প্রজেক্টটা শুরু হচ্ছে 0 দিনে। এখানে ঠিক সেম ভাবে দেখেন একটা, এই যে এটা আসলে বলছে, এই যে আমি যেটা করছি এটাই এখানে বলছে যে প্রিভিয়াস ইভেন্ট মানে আগের ইভেন্টটা, এটা হবে সাকসেসর ইভেন্ট, এগুলো হলো পরের সাকসেসর ইভেন্ট, মাইনাস এটা হবে আমার অ্যাক্টিভিটি। আমি এখানে অ্যাক্টিভিটি আমি এখানে বিয়োগ করব। আর যদি অনেকগুলো থাকে, যেটা থাকবে তার মিনিমাম নিব। আচ্ছা, এখানে আরেকটা কথা এখানে বলে দিছি, এখানে দেখেন, ফর দা ফলোইং নেটওয়ার্ক, এটা সেম আপনারা নিজেরা করবেন, ফর দা ফলোইং নেটওয়ার্ক কম্পিউট দা লেটেস্ট অ্যাভেলেবল অপারেটিং টাইম ফর ইচ ইভেন্ট, বলে দেওয়া আছে এখানে টিএস। টিএস বলতে বুঝাচ্ছে, আপনি বুঝবেন যে প্রজেক্ট কমপ্লিশন লাস্টের টাইমটা, মানে এই যে এটা শেষ হয় আসলে 42 দিনে, এটা 42 দিনে শেষ হয়। সো আপনারা ঠিক সেম উল্টো ভাবে আসবেন, উল্টো ভাবে এসে কাজটা করে ফেলবেন। এই যে এটা চার্ট দিছে, এই চার্ট আপনাদের দেওয়া পরীক্ষা হলে দেওয়ার দরকার নাই গিয়া। আপনারা করবেন কি, এইটা জাস্ট পরীক্ষার আগে ড্র করবেন, খাতা কলমে তুলবেন, পেন্সিল দিয়ে আঁকবেন অবশ্যই, কারণ এগুলো অনেক সময় এই যে মুছামুছি করা লাগে। সো কলম দিয়ে আঁকলে মুছামুছি করা যায় না, আর অবশ্যই কি পেন্সিল ইউজ হয়েছে, করবেন। প্রত্যেকটা ক্যালকুলেশন কি দেখাই দিতে হবে করে করে, না মানে না ভাঙা না ভাঙি না, করে দেখাই দিতে হবে? ক্যালকুলেশন দেখেন দরকার, আপনি যদি রাফেও করেন কোনো সমস্যা নাই। আমি জাস্ট পরীক্ষা এইটা থাকলেই হইলো, এটা থাকলেই হলো, আর কিছু দরকার নেই, আপনার কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। তাহলে যে আপনি মনে মনে করেন, রাফে করেন, আপনি চাইলে করতে পারেন, নিচে করতে পারেন, থাকলে আমি আমি মাইন্ড করবো না, কোনো সমস্যা নাই। নিচে আপনি করতে পারেন, কিন্তু না করলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা। সো এটা আসলে বলছে আমাদের সাইড বাই সাইড আরো অথবা 2 মিনিট লাগবে। তো দেখেন, এটা আমাদের আছে ক্রিটিক্যাল পাথ পাথ মেথড, যে আমরা আসলে ক্রিটিক্যাল পাথ বের করছি। সো এইটা আসলে একটু কথাবার্তা এখানে বলে দেওয়া আছে, যে থিওরিটিক্যাল আলোচনা একটু দেখবেন আপনারা। এটা আসলে কি করে এটা একটু দেখবেন। আচ্ছা, এই চারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই চারটা চারটা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন। এই যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আসলে আমরা দুইটা জিনিস পড়ছি, আমরা ক্রিটিক্যাল পাথ কেমনে পড়ে এটা আসলে বের করা শিখছি, আর এটা পড়ছি প্রোগ্রাম ইভালুয়েশন রিভিউ টেকনিক। সো এই দুটো জিনিস আসলে আমরা একটু দেখি আসলে কি। ফার্স্টে কেন দিচ্ছি যে ডেফিনেশনটা আসলে কি। সিপিএম ইজ এ statistical technique for project management that manages well-defined activity of a project। মানে আমরা আজকে যেটা পড়লাম আসলে বেসিক্যালি, আজকে দুটো জিনিস পড়লাম। একটা প্রথমে পড়ছিলাম আমরা আসলে এক্সপেক্টেড টাইম, 3 প্রকার টাইম পড়ছিলাম, যে এক্সপেক্টেড টাইম, তারপর আমাদের অপটিমিস্টিক টাইম, পেসিমিস্টিক টাইম, এবং আর্লিয়ার মোস্ট লাইকলি টাইম। এই তিনটা জিনিস আসলে বেসিক্যালি আমাদের এগুলা পার্টে কভার করে। আর সিপিএম, এটা আসলে বেসিক্যালি আমাদের যে লেটেস্ট আর্লিয়ার টাইম, এক্সপেক্টেড টাইম, এরকম। মানে আমাদের এখানে মূল জিনিস হলো এই চারটা, আপনারা একটু ভালোভাবে মুখস্থ করবেন। এটা আসলে কি বলছে, এটা কি করে আমাদের সিপিএমটা আসলে মূলত কাজ করা, ধরেন যেগুলো আমাদের নন রিসার্চ বেস প্রজেক্টে, ধরেন একটা বিল্ডিং কনস্ট্রাকশন হবে, এটা আমরা সবাই জানি যে বিল্ডিং হইতে কতদিন সময় লাগে, এখানে কোনো রিসার্চ করার কোনো কাজ নাই। এগুলো আসলে ফিক্সড টাইম, এগুলা যদি সব কন্ডিশন মোটামুটি সেম থাকে, ধরেন আপনি শীতকালে কাজ শুরু করেন, বৃষ্টি হলো না, সবকিছু আপনি সব ঠিক মতো থাকলে এটা আমরা মোটামুটি জানি কোনটা কয়দিন লাগে। আর যেগুলো টাইমটা আমরা জানি না, যেগুলো হলো আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সাপোজ কেউ একটা 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 গবেষণা করতেছে, ধরেন একটা ভাইরাসের ভ্যাকসিন বের করার চিন্তা ভাবনা করতেছে, এটা কবে শেষ হবে এটা কেউ, আমরা বলতে পারি না, কবে ভ্যাকসিনটা আসবে, কবে ব্রেক থ্রু আসবে। সো এই টাইপ কাজের ক্ষেত্রে আমরা পার্ট ইউজ করি। মানে আর সিপিএম হলো রিপিটেটিভ নেচার, ধরেন এই যেটা বললাম বিল্ডিং কনস্ট্রাকশন, এই বিল্ডিং কনস্ট্রাকশন হাজার হাজার হচ্ছে, এটা রিপিটেটিভ, এগুলা কাজে সিপিএম ইউজ করি। আর যেগুলো নন রিপিটেটিভ, যেমন একটা রিসার্চ অথবা একবারে হচ্ছে, এগুলো হলো আমাদের নন রিপিটেটিভ। ম্যানেজমেন্ট অফ, এটা কি প্রেডিক্টেবল অ্যাক্টিভিটিস, মানে যে যে কাজগুলো প্রেডিক্টেবল সেগুলো, লাইক যে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক, আমরা আমরা আগে বলতে পারি যে কোন কাজ কবে শেষ হবে এই জিনিসটা, বা আগেও কাজ হবে কিনা। আর আনপ্রেডিক্টেবল পার্ট ইউজ করি আনপ্রেডিক্টেবল অ্যাক্টিভিটিস এর জন্য। আনপ্রেডিক্টেবল মানে কি, আমরা আসলে জানি না যে আমরা ভাইরাসের নিয়ে আমরা গবেষণা করতেছি, যে ভাইরাসের ভ্যাকসিন আসার জন্য আসলেই আসবে কিনা, কবে আসবে কিছু জানি না, আমরা আনপ্রেডিক্টেবল, ওইটাকে বলতেছি আসলে আমরা এটা পার্টে আমরা এগুলো ইউজ করি। সো মডেল কি, এটা বলছে সিপিএম হলো ডিটারমিনিস্টিক, আমরা ফিক্সড,
আর পার ডে হলো প্রবাবিলিস্টিক, মানে আমরা যেহেতু জানি না, আমরা এখানে প্রবাবিলিটি করি, সম্ভাবনা বের করি। সিপিএম হলো অ্যাক্টিভিটি বেস, আর পার্ট হলো ইভেন্ট। এস্টিমেট, একটা টাইম এস্টিমেট করি, এখানে তিনটা টাইম এস্টিমেট করি। অ্যাপ্রোপ্রিয়েট ফর রিজনেবল টাইম এস্টিমেট, আমরা মোটামুটি রিজনেবল হয়। আর এখানে হাই প্রেসিশন টাইম এস্টিমেট, টাইমের প্রেসিশন অনেক বেশি থাকে। আর হোয়াট ইজ ফর, এটা সিপিএম হলো এ মেথড ফর কন্ট্রোল অফ কস্ট অ্যান্ড টাইম। কস্ট অ্যান্ড টাইম, যেখানে আমাদের কস্ট এবং টাইম দুইটা মেনটেন করা ইম্পর্টেন্ট। যেমন একটা বিল্ডিং কনস্ট্রাকশন, এখানে আমাদের সবকিছু বাজারের দাম, আমরা জানি কোন জিনিসের দাম কত, এটা আমরা ফিক্সড। সো এখানে আমরা কস্ট এবং টাইম দুইটাই আমরা কন্ট্রোল করতে ইউজ করি সিপিএমটা। আর পার্ট হলো আমাদের, এখানে আসলে কস্ট অফ ফ্যাক্ট না, এখানে টাইমটা আসলে আমাদের ইম্পর্টেন্ট। কারণ রিসার্চ যখন করি, এখানে টাকা পয়সা নিয়ে নর্মালি অনেক সময় এত বেশি মাথা ব্যথা থাকে না। এখানে অনেক ইনভেস্টমেন্ট হয় একটা ভাইরাস ভ্যাকসিন করার জন্য। সো এর টাকা পয়সা এখানে 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 ডাজন্ট ম্যাটার। এখানে অনেক টাকা পয়সা আমরা ইনভেস্ট করতে পারি। সো এখানে কস্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, আমাদের টাইম নিয়ে চিন্তা ভাবনা করি। আর যখন একটা বিল্ডিং বানাচ্ছি, এখানে আমাদের কস্টটাও ইম্পর্টেন্ট, টাইমটাও ইম্পর্টেন্ট। ডেফিনেশন দুটো দেওয়া আছে, এই দুটো জিনিস দেখবেন, এই চারটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট। স্যার আজকের মতো থাক স্যার, আর আজকের মতো এই করবো না পর্যন্তই স্যার। থাকবে। আমাদের পরীক্ষা সিলেবাস আসলে এই পর্যন্তই থাকবে, এই পর্যন্তই। সো আপনাদের ধরেন যদি দেই, যদি স্যার সাজেশন, একটা শর্ট সাজেশন আপনি একটু তৈরি করে দিয়ে দিলে ভালো হয় না স্যার? সাজেশন আমি মানে এখনো দিচ্ছি, এটাই সাজেশন, আলাদা কোনো সাজেশন দেওয়া হবে না। এটা হলো, ফার্স্ট অফ অল আপনারা একটু দেখবেন, সংখ্যাগুলো দেখবেন, এই যে এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এখানে চারটা আছে, এই চারটা ইম্পর্টেন্ট। স্যার, সাড়ে চারটার নামটা করলে একটু এই যে লিখতেন ধরেন, স্যার। আপনি চাইলে রেকর্ড থেকে পরে দেখে নিতে পারেন, আমি জাস্ট বলে দিই। এই যে এই চারটা রেকর্ড থেকে দেখে নিন, এই চারটা একটু ইম্পর্টেন্ট, যেটা দেখবেন। এখন জাস্ট জি দেখা স্যার। যান, রেকর্ড থেকে পরে লিখে নিন। আর এখানে ধরেন জি স্যার, 7টা স্টেপ আছে। স্ক্রিনশট দেন এই একটু। এইখানে প্রজেক্টের 7টা স্টেপ, স্টেপ 7টা শেষ, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখবেন। এইখানে ধরেন, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনাদের এরকম একটা ইয়াও দেওয়া হবে, একটা রিলেশনশিপ দেওয়া হবে আপনাদের, এটা দিয়ে আপনাদের বার্চার টাকা লাগবে। সো এই এরকম একটা জি এক্সাম্পল স্যার, আমি জি দিয়ে স্যার দিব হয়তোবা, বলছিলেন স্যার। এরকম একটা বার্চার আপনারা রাখবেন। এটা হলো আমাদের 1 নম্বরে গেছে। আর স্যার যদি 2 নম্বরে যাই, স্যার আমাদের সিটি তো দুইটা দিয়েছিলেন স্যার। হ্যাঁ আজকেরটা দিয়ে দিব, আমি আজকেরটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের এটা এইখানে এরও দেখবেন যে এই চারটা আসলে আমাদের শর্ট কামিং অফ বার্চার, বা বার্চার চারটা আসলে আমাদের শর্ট কামিং আছে। তো চারটা যদি বলে রাইট দ্য শর্ট কামিংস অফ বার্চার, এই চারটা শর্ট কামিং আপনারা লিখে দিবেন, এটা দেখবেন। আর এরপরে আমরা, আচ্ছা এখানে সংজ্ঞা দেখবেন, ইভেন্ট কি অ্যাক্টিভিটি কি, ইভেন্ট আর অ্যাক্টিভিটির সংজ্ঞা দেখবেন। টেইল ইভেন্ট কি, হেড ইভেন্ট কি, সংজ্ঞাগুলো একটু দেখবেন, সবগুলো সংজ্ঞা ইম্পর্টেন্ট, সংজ্ঞা আসতে পারে, একটু সংজ্ঞা দেখবেন। সাকসেস ইভেন্ট কি, প্রিডিসেসর ইভেন্ট কি, এই সংজ্ঞাগুলো একটু দেখবেন। অ্যাক্টিভিটি কি, ইভেন্ট কি, এই সংজ্ঞাগুলো একটু দেখবেন আপনারা। হুম, এরপরে এই যে এইখান দিয়ে একটা আপনাদের আসতে পারে, একটা সাপোজ আমি একটা দিয়ে দিলাম, এরকম একটা বক্সে দিলাম, রিলেশনশিপ দিয়ে দিলাম, আপনাদের এই রাখা লাগবে। বা আমি এটা দিয়ে দিলাম, আপনাদের এই রাখা লাগবে, এরকম আর কি। মানে আমি এই চারটা দিয়ে দিব, আপনাদের এই রাখা লাগবে। এগুলো একটু দেখবেন এখানে। মোড অফ কনস্ট্রাকশন, এই যে মোড অফ কনস্ট্রাকশন একটু দেখবেন, এই যে কত প্রকার আসলে হয়। 2 প্রকার হয়, ইভেন্ট আর অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড। আর এটা কিন্তু এই যে, আচ্ছা এটা দরকার নাই, এটা দরকার নাই, মোড এটা দরকার নাই, এটা দরকার নাই, এখানে একটু আসেন। এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই যে টাইম এস্টিমেট, কত প্রকার টাইম হয়, অপটিমিস্টিক, পেসিমিস্টিক, মোস্ট লাইকলি। মানে আজকের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আজকের ক্লাসে যেটা যেগুলো পড়লাম বেসিক্যালি। আপনারা জি সংজ্ঞা, স্যার, এই বুঝতে তিনটা পারছি স্যার। সংজ্ঞা, এই তিনটা সংজ্ঞা, অপটিমিস্টিক টাইম কি সংজ্ঞা চাইতে চাইতে পারি, পেসিমিস্টিক টাইমের সংজ্ঞা কি, বা মোস্ট লাইকলি টাইমের সংজ্ঞা কি, বা এর সূত্রটা কি, সূত্রটা আপনাদের ইউজ করলাম, একটা ম্যাথ দিয়ে দিবে এখানে একটা, যে ম্যাথ দিয়ে দিব। সো এই ম্যাথ দিয়া আপনারা এখানে বের করবেন এক্সপায়ারি টাইম কত, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল পাথ কোনটা, এটা বের করা লাগবে। বা এখানে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, দুজন ইঞ্জিনিয়ার দিচ্ছে, তার কার কে বেশি সার্টেন, এই জিনিসটা। এটা ধরেন আপনারা এটা করলেন।
জি স্যার বুঝতে পারছি স্যার। এরপরে ধরেন এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট এখানে, যে আর্লিয়েস্ট এক্সপেক্টেড টাইম সংজ্ঞাটা, এটা সংজ্ঞা কি, বা লেটেস্ট এক্সপেক্টেড টাইমের সংজ্ঞাটা কি। সো সংজ্ঞাটা, এই দুটা সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, আর এই ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। এই যে ধরেন দুইটার ম্যাথ আছে, যে একটা সামনে দিকে পিছনে যায়, এটা একটা এইগুলো একটা থেকে ম্যাথ আসতে পারে। বা যেটা লেটেস্ট লেভেল এক্সপেক্টেড টাইম, পিছন থেকে সামনে যায়, এটা একটা ম্যাথ আসতে পারে। এরকম আর কি। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার ক্লাস রেকর্ডটা আর স্যার শিটটা স্যার একটু হ্যাঁ, আমি দ্রুত দিয়ে দিব। দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, দাঁড়া, একটু একটু ওকে স্যার, দাঁড়ান, আপনাদের থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় না, একটু ওয়েট করেন 1 মিনিট। জি স্যার।